প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট। আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে প্রতিহিংসা। গল্প পাঠে গৌরীকান্তের, মুকুন্দলাল ও খাজাঞ্চির ভূমিকায় আমি সৌপ্তিক মল্লিক, অম্বিকাচরণ এবং বামাচরণের ভূমিকায় শুভম মণ্ডল, ইন্দ্রাণীর ভূমিকায় নবস্মিতা, নয়নতারা ও দাসীর ভূমিকায় ব্রততী ঘোষ আলী, বিনোদের ভূমিকায় তন্ময় চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প প্রতিহিংসা। মুকুন্দবাবু এবং গৌরীকান্ত দুজনে অত্যন্ত দৃঢ় ছিল কারণ তারা আজ কেউ বেঁচে নেই। কিন্তু এক সময় পিতৃমাতৃহীন গৌরীকান্তের জীবনযাপনের কোনো উপায় ছিল না। তখন মুকুন্দলাল কেবলমাত্র মুখ দেখে তাকে বিশ্বাস করেন এবং তাঁর উপরে নিজের ক্ষুদ্র বিষয় সম্পত্তি পর্যবেক্ষণের ভার দেন। কালে কালে প্রমাণ হল মুকুন্দলাল ভুল করেননি। গৌরীকান্ত অত্যন্ত যত্নে ও পরিশ্রমে তিলে তিলে মুকুন্দলালের বিষয় বৃদ্ধি করতে লাগলেন। অবশেষে যখন তিনি কৌশলে আশ্চর্য সুলভ মূল্যে তরফ বাঁকা গাড়ি কিনে মুকুন্দলালের সম্পত্তিভুক্ত করলেন, তখন থেকে মুকুন্দবাবুরা গণ্যমান্য জমিদার শ্রেণীতে প্রতিষ্ঠিত হলেন। প্রভুর উন্নতির সাথে সাথে ভৃত্যেরও উন্নতি হল। অল্প অল্প করে গৌরীকান্তের কোঠাবাড়ি ও জমিজমাও হল এবং যিনি এককালে সামান্য তহসিলদার ছিলেন তিনিও সাধারণের কাছে দেওয়ানচি নামে পরিচিত হলেন। তবে এসব এখন অতীত। বর্তমানে মুকুন্দবাবুর একটি পোষ্য পুত্র আছে, তার নাম বিনোদ বিহারী। গৌরীকান্তের সুশিক্ষিত নাতজামাই অম্বিকাচরণ তাদের ম্যানেজারের কাজ করে থাকেন। দেওয়ানচি তার পুত্র রমাকান্তকে বিশ্বাস করতেন না, আর সেই জন্য বার্ধক্যবশত নিজে যখন সেই কাজ ছেড়ে দিলেন, তখন ছেলেকে বাদ দিয়ে নাতজামাই অম্বিকাকে সেই কাজে নিযুক্ত করে দিলেন। কাজকর্ম বেশ চলছে। আগে যেমন ছিল এখনো প্রায় সেরকমই আছে, শুধু একটা বিষয়ে একটু পার্থক্য হয়েছে। এখন প্রভু ভৃত্যের সম্পর্ক শুধু কাজকর্মেরই সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক আর নেই। আগে টাকা সস্তা ছিল এবং হৃদয়টাও কিছু সুলভ ছিল। এখন সর্বসম্মতিকরণে হৃদয়ের বাজে খরচটা বন্ধ আছে। নিতান্ত আত্মীয়ের ভাগেই টানাটানি পড়েছে, সেখানে বাইরের লোক ভাগ পাবে কোথা থেকে? ইতিমধ্যে বাবুদের বাড়িতে বিয়ে লেগেছে, নাতনির বিয়ে। আজ সেই বিয়ের আমন্ত্রণে দেওয়ানচি গৌরীকান্তের নাতনি ইন্দ্রাণী সেখানে গেছে। সংসার আসলে কৌতূহলী অদৃষ্ট পুরুষের রাসায়নিক পরীক্ষাগার। এখানে কিছু বিচিত্র চরিত্রের মানুষকে এক জায়গায় করে তাদের সংযোগ বিয়োগে কত অভূতপূর্ব ইতিহাস যে রচনা হয় তার কোনো শেষ নেই। এই বৌভাতের অনুষ্ঠানে দু রকমের মানুষের সাথে দেখা হলো এবং দেখতে দেখতে সংসারের অজস্র জালের মধ্যে একটা নতুন সুতোয় এক নতুন জাল তৈরি হলো। যদিও নেমন্তন্ন ছিল সকাল থেকেই, তাও ইন্দ্রাণী গিয়ে পৌঁছালো বিকেলের দিকে। বেশ কিছুটা দেরি করে সবার খাওয়া দাওয়া মেটার পর বিনোদের স্ত্রী নয়নতারা জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, বলি এত দেরি করে এলে যে? ইন্দ্রাণী উত্তর দিল, আসলে অনেক কাজ পড়েছিল, তাছাড়া আমার শরীরটাও সেরকম ভালো লাগছিল না, তাই একটু দেরি হয়ে গেল। কই রে, ওর খাবার ব্যবস্থা কর। কোথায় আছিস তোরা? না না, আমি খেয়ে এসেছি।
ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। ও ইন্দ্রাণী কেন দেরি করে এসেছে, কেন সে খেতে চায় না, তার প্রকৃত কারণ যদিও ইন্দ্রাণী গোপন করল, তবু সেটা কারোর বুঝতে বাকি রইল না। কারণ খানিকটা এরকম। মুকুন্দবাবুরা প্রভু, ধনীও বটে, কিন্তু কুলমর্যাদায় গৌরীকান্ত তাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ। ইন্দ্রাণী সেই শ্রেষ্ঠতা ভুলতে পারে না। সেজন্য মনিবের বাড়িতে পাছে খেতে হয়, সেজন্য সে যথেষ্ট দেরি করে গিয়েছিল। অনেক চেষ্টা করেও তাকে খাওয়ানো গেল না। মুকুন্দ এবং গৌরীকান্ত যখন বেঁচে ছিলেন, তাঁদের মধ্যেও এই কুলমর্যাদা নিয়ে এক মহা বিপ্লব বেঁধেছিল। ইন্দ্রাণী দেখতে বড়ই সুন্দর। বিদ্যুৎ তার চোখে মুখে এবং সর্বাঙ্গে নিত্যকাল ধরে নিস্তব্ধ হয়ে রয়েছে। তার সৌন্দর্য স্থির সৌদামিনীর ওপর। সে যেন নিজের মধ্যে এক প্রবল বেগ, এক প্রখর জ্বালা, এক গাম্ভীর্যের সাথে অতি অনায়াসে বেঁধে রেখেছে। এই সুন্দরী মেয়েটিকে দেখে মুকুন্দবাবু একবার গৌরীকান্তকে বলেছিলেন, দেওয়ানজি, তোমার নাতনি ইন্দ্রাণীর সাথে যদি আমার ছেলে বিনোদের বিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। প্রভু ভক্তিতে গৌরীকান্তের কোনো তুলনা ছিল না। প্রভুর জন্য তিনি প্রাণ পর্যন্ত দিতে পারতেন। তার অবস্থার যতই উন্নতি হোক এবং কর্তা তাঁর প্রতি বন্ধুর মতো ব্যবহার করে তাকে যতই প্রশ্রয় দিন, তিনি স্বপ্নে কখনো প্রভুর সম্মানের কথা ভোলেননি। কিন্তু এই বিয়ের প্রস্তাবে তিনি কিছুতেই সম্মত হলেন না। প্রভু ভক্তির দেনা তিনি কড়ায় গণ্ডায় শোধ করতেন, কিন্তু কুলমর্যাদার পাওনা তিনি ছাড়বেন কেন? অতএব তিনি বললেন, আজ্ঞে কর্তা, ওটি সম্ভব নয়। অপরাধ নেবেন না কর্তা, আপনাদের বংশ আর আমাদের বংশ ঠিক মেলে না। কি মেলে না? আমি তোমাকে এত স্নেহ করি, এত আপন মনে করি, আর তুমি আমাকে বংশের খোঁটা দিলে? ছি 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 গৌরীকান্ত, মনে বড় আঘাত পেলাম। ভেবেছিলাম তোমার আমার সম্পর্কটাকে একটা আত্মীয়তার নাম দেব, আর তুমি কি না। বংশ নিয়ে গৌরীকান্তের এই অহংকার মুকুন্দলালের ভালো লাগেনি। তিনি ভেবেছিলেন তার প্রস্তাব তার ভক্ত অনুগ্রহের সাথে মেনে নেবেন। কিন্তু গৌরীকান্ত যখন সেটা করলেন না, তখন মুকুন্দলাল তার সাথে কিছুদিন কথা বলা বন্ধ করে তাকে অত্যন্ত মনোকষ্ট দিলেন। প্রভুর এই বিমুখ ভাব গৌরীকান্তের বুকে শেলের মতো বাঁধছিল। কিন্তু তবু তিনি তাঁর নাতনির সঙ্গে এক পিতৃমাতৃহীন দরিদ্র কুলীন সন্তানের বিয়ে দিলেন, আর নাত জামাইকে নিজের খরচে নিজের বাড়িতে রেখে শিক্ষাদান করতে লাগলেন। ইন্দ্রাণী সেই বংশ মর্যাদার কথা মাথায় রেখে তার প্রভুর বাড়িতে গিয়ে কিছুই খেল না। আর তাই দেখে প্রভুপত্নী নয়নতারার ভেতরটা একেবারে জ্বলে পুড়ে গেল। তিনি মনে মনে বললেন, সাজ দেখেছ মেয়ের, গা ভর্তি গয়না। মনিবের বাড়িতে এত আড়ম্বর করে কেউ আসে? এত কিছু করেও আমাদের সমান সমান হতে পারবি? আর এত দিমাকি বা কিসের? রূপের? কে জানে বাপু। ইন্দ্রাণীর রূপ ছিল সে বিষয়ে সন্দেহ নেই, এবং নিম্নপদস্থ ব্যক্তির এত বেশি রূপ থাকা অনাবশ্যক এবং অন্যায় হতে পারে। কিন্তু তার গর্বটা সম্পূর্ণ নয়নতারার কল্পনা। রূপের জন্য তো কাউকে দোষী করা যায় না। আর ইন্দ্রাণীর একটা স্বাভাবিক গাম্ভীর্য ছিল। অত্যন্ত প্রিয় পরিচিত ব্যক্তিত্ব ছাড়া সে কারোর সঙ্গে মাখামাখি করতে পারত না।
তাছাড়া গায়ে পড়ে শোরগোল এসব তার স্বভাবসিদ্ধ ছিল না। কিন্তু নয়নতারা মনে মনে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠল এবং ইন্দ্রাণীকে আমাদের ম্যানেজারের স্ত্রী বা দেওয়ানচির নাতনি বলে পরিচয় দিতে লাগলেন। নয়নতারা তার এক দাসীকেও শিখিয়ে পড়িয়ে দিলেন। সেই দাসী ইন্দ্রাণীর গায়ের উপর পড়ে তার গয়নাগুলি হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, ও বাবা, তোমার গলার হাড়খানা তো বেশ, আর ওই হাতের বাজুবন্ধ, তা হাঁ গো, এসব কি গিল্টি করা? ইন্দ্রাণী গাম্ভীর্য স্বরে বললেন, না, এটা পিতলের। নয়নতারা ইন্দ্রাণীকে ডাকলেন। হ্যাঁ গো, তুমি ওখানে একলা দাঁড়িয়ে কি করছো? এই খাবারগুলো হাট খোলার পালকিতে তুলে দিয়ে এসো না। কাছেই বাড়ির দাসী উপস্থিত ছিল, কিন্তু নয়নতারা ইন্দ্রাণীকেই কথাগুলো বললেন। ইন্দ্রাণী তার গভীর মুখের দৃষ্টি দিয়ে নয়নতারার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকল। তারপর মিষ্টির সরা তুলে নিয়ে চুপচাপ হাট খোলা পালকির উদ্দেশ্যে চলে গেল। কিন্তু যিনি এই মিষ্টি উপহার হিসেবে পেয়েছেন তিনি ব্যস্ত হয়ে বললেন, তুমি কষ্ট করছো কেন ভাই? দাও না, ওই দাসীর হাতে দাও। এতে আর কষ্ট কিসের? তবে ভাই আমার হাতে দাও। না না, থাক, আমিই নিয়ে যাচ্ছি। এই বলে অটল স্নিগ্ধভাবে ইন্দ্রাণী পালকিতে মিষ্টি রেখে এলো। এভাবে নয়নতারা নিষ্ঠুর নৈপুণ্যে যত অপমান বর্ষণ করলেন, ইন্দ্রাণী তার কোনোটাকেই গায়ে বিঁধতে দিলেন না। সব অপমানই ইন্দ্রাণীর তেজস্বিতার কঠিন বর্ণে ভেঙে পড়ে গেল। তার গাম্ভীরত্ব দেখে নয়নতারার আক্রোশ আরও বাড়তে লাগল। ইন্দ্রাণী তা বুঝতে পেরে সবার অলক্ষ্যে কারো কাছ থেকে বিদায় না নিয়ে বাড়ির পথ ধরল। যারা শান্তভাবে সহ্য করে তারা গভীরতরভাবে আহত হয়। অপমানের আঘাত যদিও ইন্দ্রাণী অসীম অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু সে অপমান তার অন্তরে বেঁচেছিল। বাড়ি ফেরার পথে তার মনে পড়ে গেল তার সাথে যেমন বিনোদ বিহারীর বিয়ের প্রস্তাব হয়েছিল, তেমনি এক সময় ইন্দ্রাণীর এক দূর সম্পর্কের নিঃস্ব পিস্তুত ভাই বামাচরণের সঙ্গে নয়নতারার বিয়ের কথা হয়। সেই বামাচরণ এখন বিনোদের সেরেস্তায় একজন সাধারণ কর্মচারী। ছোটবেলায় একদিন নয়নতারার বাবা নয়নকে সঙ্গে নিয়ে ইন্দ্রাণীদের বাড়িতে এসে গৌরীকান্তকে বলেছিল, আগে এটি আমার কন্যা নয়নতারা, আমার একখানা নিবেদন আছে। কি ব্যাপার বলো? আগে আমার কন্যার সঙ্গে যদি বামাচরণের বিয়ে হয় তাহলে আমি বড়ই বাধিত হব। ছোট্ট মেয়ে নয়নতারাও হাত পা নেড়ে অনেক কথা বলেছিল। তার অকালপক্কতার সামনে মুখচোড়া লাজুক ইন্দ্রাণীর নিজেকে নিতান্ত অক্ষম মনে হয়েছিল। গৌরীকান্ত এই মেয়েটির অনর্গল কথাবার্তায় এবং চেহারায় বড়ই খুশি হয়েছিলেন, কিন্তু কুলের কিছু ত্রুটি থাকায় বামাচরণের সঙ্গে নয়নতারার বিয়ের প্রস্তাবে মত দিলেন না। অবশেষে তাঁরই পছন্দে এবং তাঁরই চেষ্টায় বিনোদের সঙ্গে নয়নতারার বিয়ে হয়। এই সব কথা মনে করে ইন্দ্রাণী কোনো সান্ত্বনা পেল না, বরং অপমান আরও বেশি করে বাজতে লাগল। ইন্দ্রাণী জানে মুকুন্দবাবুর পরিবারের কাছে তার দাদু গৌরীকান্ত কতটা আবশ্যক ছিলেন। তার দাদু চাইলে মুকুন্দবাবুকে বিপাকে ফেলতেই পারতেন, কিন্তু গৌরীকান্ত মুকুন্দবাবুর বিষয় সম্পত্তিকে চরম সীমায় পৌঁছে দিয়ে এমন ব্যবস্থা করে গেছেন যে আজ তাকে আর মনে করে প্রভুদের কৃতজ্ঞ হবার প্রয়োজন নেই। ইন্দ্রাণী মনে মনে বলল, আমাকে অপমান করে ওরা। এই বাঁকা গাড়ি পরগনা দাদু তো অনায়াসেই নিজে কিনতে পারত। দাদুর সে ক্ষমতা হয়েছিল, কিন্তু
তা না করে দাদু সেটা মনিবকে কিনিয়ে দিলেন। এ এক প্রকার দান ছাড়া আর কি। আর আজ সে কথা মনিবের বংশের কেউ মনে রেখেছে? আমাদের এই দানের গর্বে আমাদের আজ অপমানের অধিকার পেয়েছে ওরা। মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ইন্দ্রাণী বাড়ি ফিরে এসে দেখল তার স্বামী জমিদারি কাছারির সমস্ত কাজকর্ম সেরে শোবার ঘরে একটা চেয়ারে বসে নিভৃতে খবরের কাগজ পড়ছেন। অনেকের ধারণা আছে যে স্বামী স্ত্রীর স্বভাব প্রায় একরকম হয়ে থাকে, তবে অম্বিকাচরণের সাথে ইন্দ্রাণীর দু একটা বিশেষ বিষয়ে স্বভাবের মিল দেখা যায়। অম্বিকাচরণও তেমন মিশুক লোক নন। তিনি বাইরে যান শুধুমাত্র কাজ করতে। নিজের কাজ সম্পূর্ণ করে এবং অন্যকে দিয়ে পুরো মাত্রায় কাজ করিয়ে নিয়ে বাড়িতে ঢুকতে পারলেই তার শান্তি। বাইরে তিনি এবং তার কাজ, এবং ঘরের মধ্যে তিনি এবং তার ইন্দ্রাণী। সুসজ্জিতা ইন্দ্রাণীকে দেখে অম্বিকাচরণ বলে উঠলেন, বাবা, এত সাজ দেখে চোখ যে আমার অন্ধ হয়ে গেল গো। বিয়ে বাড়ির সব আলো তো দেখছি তুমিই নিয়ে এসেছো। ইন্দ্রাণী একে একে গয়না খুলতে খুলতে বলল, এসব ঠাট্টা আমার ভালো লাগছে না। এই, তোমার কি হয়েছে? কি আর হবে, মনিবের বাড়িতে ভৃত্যের আমন্ত্রণ যেমন হয়। সে আমি জানি। তারপর আর কি, মনিব পত্নীর কাছ থেকে খাতির পেলাম। সেই খাতির কিরকম শুনি? ইন্দ্রাণী তার স্বামীর কাছে চেয়ারের হাতার উপর বসে গলা জড়িয়ে ধরে উত্তর দিল, তোমার কাছ থেকে যে রকমের পাই ঠিক সেই রকমের নয়। এরপর ইন্দ্রাণী একে একে সব কথা বলল। যদিও সে মনে করেছিল স্বামীর কাছে এসব কথা উত্থাপন করবেন না, কিন্তু সে প্রতিজ্ঞা রইল না। অবশ্য এর আগেও ইন্দ্রাণী এই রকম কখনো প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি। বাইরের লোকের কাছে ইন্দ্রাণী যতটা সংযত এবং সমাহিত হয়ে থাকত, স্বামীর কাছে ঠিক তার বিপরীত। সেখানে কোনো সংযম নেই, কোনো গাম্ভীর্য নেই। সেখানে সে লেশমাত্র আত্মগোপন করতে পারত না। অম্বিকাচরণ সমস্ত ঘটনা শুনে মর্মান্তিক ক্রুদ্ধ হয়ে উঠলেন। ছি 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 ছি, আমি এখনই কাজে ইস্তফা দেব। সঙ্গে সঙ্গে তিনি বিনোদবাবুকে এক কড়া চিঠি লিখতে উদ্যত হলেন। ইন্দ্রাণী তখন চৌকির হাতা থেকে নিচে নেমে মাদুর পাতা মেঝের উপর স্বামীর পায়ের কাছে এসে বসল আর তার কোলের উপর হাত রেখে বলল, এত তাড়াতাড়ি কিছু করতে হবে না। চিঠি আজ থাক, কাল সকালে যা হয় স্থির করো। না, কিছুতেই না। আমি আর এক মুহূর্তও দেরি করতে চাই না। ইন্দ্রাণী ছিল তার দাদুর হৃদয় মৃণালের একটি মাত্র পদ্মের মতো। দাদুর কাছ থেকে সে যেমন স্নেহরস আকর্ষণ করে নিয়েছিল, তেমনি দাদুর চরিত্রের অনেকগুলো ভাগ সে অলক্ষ্যে গ্রহণ করেছিল। মুকুন্দলালের পরিবারের প্রতি যে এক অচল নিষ্ঠা ও ভক্তি ছিল, ইন্দ্রাণী সেই নিষ্ঠার ভাব সম্পূর্ণ পায়নি ঠিকই, কিন্তু প্রভু পরিবারের কল্যাণে জীবন অর্পণ করা যে তার কর্তব্য, এই ভাবটা তার মনে দৃঢ়বদ্ধ মূল হয়ে গেছিল। তার সুশিক্ষিত স্বামী ইচ্ছে করে ওকালতি করতে পারতেন, সম্মানজনক কাজ নিতে পারতেন, কিন্তু তার স্ত্রীর হৃদয়ের দৃঢ় সংস্কার অনুসরণ করে অম্বিকাচরণ বিনোদের বিষয় সম্পত্তি খুশি মনে তত্ত্বাবধান করেছিলেন। ইন্দ্রাণী যদিও অপমানে আহত হয়েছিল, তবু যে তার স্বামী বিনোদ বিহারীর কাজ ছেড়ে দেবে, এটা সে মেনে নিতে পারল না। বিনোদবাবুর তো কোনো দোষ নেই, তিনি আর কিছুই জানেন না। তার স্ত্রীর ওপরে রাগ করে তুমি হঠাৎ ওর সঙ্গে ঝগড়া করতে যাবে কেন? সত্যিই তো, এটা তো ভেবে দেখিনি। বেশ, তোমার কথাই রইল। কিন্তু মনিব হন বা যেই হন, ওদের ওখানে কখনো আর তোমাকে পাঠাবো না। এই অল্প একটু ঝড়ে সেদিনকার মতো মেঘ কেটে গেল এবং স্বামীর বিশেষ আদরে ইন্দ্রাণী বাইরের সমস্ত অনাদর ভুলে গেল। বিনোদ বিহারী অম্বিকাচরণের উপর ভার দিয়ে জমিদারির কিছুই দেখতেন না। নিতান্ত নির্ভর ও অতি অনিশ্চয়তাবশত
কোনো কোনো স্বামী যেমন ঘরের স্ত্রীকে অবহেলার চোখে দেখে থাকে, নিজের জমিদারির প্রতিও বিনোদের খানিক সেরকম উপেক্ষা ছিল। জমিদারির আয় এতই নিশ্চিত আর তার জন্য যে পরিশ্রম লাগতে পারে তা তিনি ভুলেই গেছিলেন। বিনোদের ইচ্ছা ছিল একটা সুড়ঙ্গ পথ অবলম্বন করে হঠাৎ এক রাতের মধ্যেই কুবেরের ভাণ্ডারে প্রবেশ করবেন। সেই জন্য নানা লোকের পরামর্শে গোপনে নানা প্রকার ব্যবসায় হস্তক্ষেপ করতেন। বিনোদবাবু, আমার মাথায় একখানা বুদ্ধি এসেছে। এই যে চারিদিকে বাবলা গাছ আছে, এই বাবলা গাছ দিয়ে আপনি গরুর গাড়ির চাকা তৈরি করুন। আরে রাখো তোমার চাকা, আমি বলি কি, সুন্দরবনে সব মধুচক্র আপনি নিচের আয়ত্তে করে নিন। না 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 না, আপনি এক কাজ করুন, তার থেকে লোক পাঠিয়ে পশ্চিম প্রদেশের বনগুলো হরিতকির ব্যবসা শুরু করুন, দারুণ চলবে। এই সমস্ত পরামর্শের কথা বিনোদ লোক সমক্ষে প্রকাশ করতেন না, পাছে অন্য লোকে শুনে হাসেন, তাই তিনি এসব গোপন রাখতেন। বিশেষত অম্বিকাচরণের কাছে একটু বেশি লজ্জা পেতেন। অম্বিকা পাছে মনে করেন তিনি টাকাগুলো নষ্ট করতে বসেছেন, সেজন্য মনে মনে সংকুচিত থাকতেন। অম্বিকার কাছে তিনি এমন ভাব দেখাতেন যেন অম্বিকাই জমিদার, তিনি বসে থাকার জন্য বার্ষিক কিছু বেতন পান। সেই নেমন্তন্নের পরদিন থেকেই তাঁর স্বামীর কানে মন্ত্র দিতে লাগলেন। তুমি তো কি নিজে কিছুই দেখো না, তোমাকে অম্বিকা হাতে করে যা এনে দেয় তুমি সেটা শিরোধার্য করে নাও। এদিকে ভেতরে ভেতরে কি সর্বনাশ হচ্ছে তা তো কেউ জানে না। বিনোদ অবাক হয়ে প্রশ্ন করেন, মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার ম্যানেজারের বউ সেদিন যে গয়না পরে এসেছিল, এমন গয়না আমি তোমার ঘরে এসে কোনোদিনও দেখিনি। হ্যাঁ, এসব এসব গয়না সে পাই কোথা থেকে? নয়ন, তুমি এসব। আর শোনো, তারা তো দিমাগ বাড়ল কিসের জোরে? সেদিন তার যে রূপ আমি দেখেছি তা তোমাকে আর বলে বোঝাতে পারবো না। আমার কথা বিশ্বাস না হয় ওই দাসীদের জিজ্ঞাসা করে দেখো। তুমি কি বলছো বলো তো? অম্বিকা এতদিন ধরে আমাকে? তা হ্যাঁ গো, তুমি ভালো মানুষ, তোমাকে যা বোঝানো হচ্ছে তুমি তাই বুঝছো। বিনোদ দুর্বল প্রকৃতির লোক। একদিকে তিনি অন্যের ওপর ভরসা না করে থাকতে পারেন না, অন্যদিকে যে তার কানে যেমন সন্দেহ তুলে দেয় তিনি তাই বিশ্বাস করে বসেন। ম্যানেজার যে চুরি করছে, মুহূর্তকালের মধ্যেই এই বিশ্বাস তার দৃঢ় হল। বিশেষত কাজ তিনি নিজে দেখেন না বলে কল্পনায় নানা প্রকার বিভীষিকা দেখতে লাগলেন। অথচ কেমন করে ম্যানেজারের চুরি ধরতে হবে তার রাস্তাও তিনি জানেন না। স্পষ্ট করে তাকে কিছু বলতে পারেন এমন সাহসও নেই। মহা মুশকিল হল। এদিকে অম্বিকাচরণের একাধিপত্যে কর্মচারীরা সবাই ঈর্ষান্বিত ছিল। বিশেষত গৌরীকান্ত তাঁর দূরসম্পর্কের ভাগ্নে বামাচরণকে কাজ দিয়েছিলেন। অম্বিকার প্রতি বিদ্বেষ তারই সবচেয়ে বেশি ছিল, কারণ সম্পর্কের হিসেবে সে নিজেকে অম্বিকার সমান মনে করত। অম্বিকা তার আত্মীয় হয়েও শুধু হিংসে করে তাকে উচ্চ পদ দিচ্ছেন না, এই ধারণা তার দৃঢ় ছিল। বিশেষত সে ম্যানেজারের কাজকে অত্যন্ত তুচ্ছ মনে করত। বলতো, ম্যানেজার, রথের মাথায় যেমন পতাকা থাকে, আজকাল অফিসের কাজে ম্যানেজারও সেরকম। ঘোড়া বেটা খেটে মরে আর পতাকা পথ পথ করে অহংকারের সাথে সাথে উড়তে থাকে। বিনোদ এর আগে আপিসের কাজকর্মের কোনো খোঁজ নিতেন না। শুধু ব্যবসা উপলক্ষে যখন হঠাৎ করে অনেক টাকার প্রয়োজন হতো তখন গোপনে খাজাঞ্চিকে ডেকে জিজ্ঞাসা করতেন, এখন তহবিলে কত টাকা আছে? খাজাঞ্চি টাকার পরিমাণ বললে কিঞ্চিত ইতস্তত করে টাকাটা চেয়ে ফেলতেন।
যেন তা পরের টাকা। খাজাঞ্চি তার কাছ থেকে সই নিয়ে টাকা দিত। তারপরে বেশ কিছুদিন ধরে বিনোদ অম্বিকাচরণের কাছে বেশ কুণ্ঠিত হয়ে থাকতেন। কোনো মতে তার সাথে সাক্ষাৎ না হলেই যেন বিনোদের শান্তি। অম্বিকাচরণ মাঝে মাঝে এই নিয়ে বড় বিপদে পড়তেন, কারণ তহবিলে যে টাকা জমা থাকত তা ছিল হিসেবের টাকা। সদর খাজনা অথবা আমলাদের মাইনে সব খরচের টাকা তহবিলে রাখা থাকত। সে টাকা অন্যায়ভাবে খরচ হয়ে গেলে বড়ই অসুবিধে। কিন্তু বিনোদ টাকা নিয়ে এমনভাবে চোরের মতো লুকিয়ে বেড়াতেন যে তাকে এ সম্বন্ধে কথা বলার কোনো অবসর সময় পাওয়া যেত না। চিঠি লিখলেও কোনো ফল হতো না, কারণ লোকটার শুধু চক্ষু লজ্জা ছিল, আর কোনো লজ্জা ছিল না। কিন্তু ক্রমে ক্রমে যখন বিনোদ বাড়াবাড়ি করতে লাগলেন, তখন অম্বিকাচরণ বিরক্ত হয়ে লোহার সিন্দুকের চাবি নিজের কাছে রাখলেন। বিনোদের গোপনে টাকা নেওয়া একেবারে বন্ধ হল। অথচ তিনি এতই দুর্বল প্রকৃতির যে প্রভু হয়েও স্পষ্ট করে কোনো প্রকার শক্তি খাটাতে পারলেন না। অম্বিকাচরণের কড়া নিয়মে বিনোদ ভেতরে ভেতরে অনেক উত্তক্ত হয়ে উঠলেন। এরই মধ্যে নয়নতারা যখন তার মনে সন্দেহ জাগিয়ে দিলেন, তখন তিনি বেশ খুশিই হলেন। গোপনে একে একে অন্য কর্মচারীদের ডেকে খোঁজ খবর নিতে লাগলেন। বামাচরণকে ডেকে একদিন তিনি বললেন, শোনো বামাচরণ, তুমি একটু খোঁজ নাও তো। আমার ব্যবসার দিকে এতদিন আমি নজর দিইনি। এই অম্বিকা আমাকে যা বুঝিয়েছে আমি তাই বুঝে এসেছি। সব টাকা পয়সার হিসেব সেই রাখে। তুমি একটু ওর দিকে লক্ষ্য রাখো তো। আজ্ঞে, ঠিক আছে কর্তা বাবু। বামাচরণ হয়ে উঠল বিনোদের প্রধান চর। মুকুন্দলালের আমলে দেওয়ানচি জোর করে আশেপাশের জমিদারের জমিতে হস্তক্ষেপ করতে কুণ্ঠিত হতেন না, আর এভাবে গৌরীকান্ত অনেকের অনেক জমি অপহরণ করেছিলেন। কিন্তু অম্বিকাচরণ কখনো সে কাজে প্রবৃত্ত হতেন না, এবং মোকদ্দমা বাঁধবার উপক্রম হলে তিনি যথাসাধ্য আপোষের চেষ্টা করতেন। বামাচরণ অম্বিকার এই স্বভাবের দিকেই প্রভুর দৃষ্টি আকর্ষণ করল। কর্তা বাবু, একটা কথা ছিল। বলো। ম্যানেজার বাবু তো দেখছি লাভের থেকে ক্ষতি করছেন বেশি। মানে? আগে অপরাধ নেবেন না কর্তা। এই যে ঘোষালের জমিটা আপনার দখলে আসতে পারতো, সেটা হলো না তো ওনার জন্যই। আমার কি মনে হয় জানেন কর্তা, উনি ঘুষ নিয়ে নিজের পকেট গরম করছেন আর আপনার ক্ষতি করছেন। বামাচরণ বিশ্বাস করত, যার হাতে ক্ষমতা আছে সে যে ঘুষ না নিয়ে থাকতে পারে না। এইভাবে গোপনে নানা লোকের কাছ থেকে প্ররোচনা পেয়ে বিনোদের সন্দেহ ক্রমে বেড়ে উঠতে লাগল। কিন্তু তিনি প্রত্যক্ষভাবে কোনো উপায় অবলম্বন করতে সাহস করলেন না। এক চক্ষু লজ্জা, দ্বিতীয়ত আশঙ্কা, পাছে অভিজ্ঞ এবং দক্ষ অম্বিকাচরণ তার কোনো অনিষ্ট না করে ফেলে। অবশেষে নয়নতারা স্বামীর কাপুরতায় জ্বলে পুড়ে বিনোদকে কিছু না জানিয়ে একদিন অম্বিকাচরণকে ডেকে পর্দার আড়াল থেকে বললেন, তোমাকে আর রাখা হবে না। তুমি বামাচরণকে সমস্ত হিসেব বুঝিয়ে দিয়ে চলে যাও। তাঁর বিরুদ্ধে বিনোদের কাছে যে আন্দোলন চলছে সে কথা আগেই অম্বিকা আভাসে জানতে পেরেছিলেন। তাই নয়নতারার কথায় তিনি তেমন আশ্চর্য হলেন না। সঙ্গে সঙ্গে বিনোদ বিহারীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আমাকে কি আপনি কাজ থেকে নিষ্কৃতি দিতে চান? না না না, কখনোই না। আমার ওপর কি আপনার কোনো সন্দেহের কারণ ঘটেছে? কিছু মাত্র না। অম্বিকাচরণ নয়নতারার ঘটনা উল্লেখ না করে আপিসে চলে এলেন। বাড়িতে ইন্দ্রাণীকেও কিছু বললেন না। এইভাবে কিছুদিন গেল। এমন সময় অম্বিকাচরণ ইনফ্লুয়েঞ্জায় পড়লেন। ব্যায়ামও কঠিন নয়, কিন্তু দুর্বল থাকায় অনেকদিন আপিস কামাই করতে হলো। এদিকে কাজ জমে যাচ্ছে। এই ভেবে তিনি ঠিক করলেন
একদিন আপিস ঘুরে আসবেন। তাই দেখে ইন্দ্রাণী বলল, ও কি গো, এই শরীর নিয়ে তুমি আবার কোথায় যাচ্ছ? অনেক দিন হয়ে গেল গো, সব হিসেব টিসেব বাকি পড়ে আছে, আমি একটু দেখে আসি। আর কদিন বিশ্রাম করলে হতো না? না, এখন খাজনার হিসেবের সময়, সব কিছু ঠিকঠাক করে না দেখলে গোলমাল হয়ে যাবে, আমি একটু ঘুরে আসি। তিনি যে হঠাৎ আপিসে পৌঁছবেন সেটা সেদিন কেউই আশা করেননি। সবাই বলতে লাগলো, আপনি এই শরীর নিয়ে কেন আসতে গেলেন? সত্যিই তো, দেখুন দিকে আপনি বাড়ি যান, এত কাহিল শরীর নিয়ে কাজ করবেন না। হ্যাঁ, ভালো করে আরাম করুন, আর কয়দিন না হয় পরেই আসবেন। অম্বিকাচরণ নিজের দুর্বলতার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে নিজের ডেস্কে গিয়ে বসলেন। আমলারা সবাই যেন অস্থির হয়ে উঠল এবং হঠাৎ অত্যন্ত অতিরিক্ত মনোযোগের সঙ্গে নিজের নিজের কাজের ব্যস্ততা দেখাতে লাগল। অম্বিকাচরণ ডেস্ক খুললেন এবং অত্যন্ত অবাক হয়ে সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, এ কি, এখানে আমার যা যা কাগজপত্র ছিল সেসব কোথায় গেল? বিনোদ অম্বিকাচরণের অনুপস্থিতির সুযোগে বামাচরণের মন্ত্রণায় নতুন চাবি তৈরি করেছেন এবং ম্যানেজারের প্রাইভেট ডেস্ক খুলে তার সমস্ত কাগজপত্র পরীক্ষা করতে নিয়ে গেছেন। চতুর বামাচরণ সে কথা গোপন করল না, একটু কায়দা করে বলল, ম্যানেজার বাবু, বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো না। চাকরের হাতে ব্যবসা পুরোপুরি ছেড়ে দিতে নেই, মাঝে মাঝে মনিবের একটু নজরদারি করতে হয়, নইলে মনিবের বিপদ হতে পারে। বটে, এত বড় কথা? আচ্ছা, ঠিক আছে। অম্বিকাচরণ ডেস্কে চাবি লাগিয়ে বিনোদের সন্ধানে গেলেন। একে তার শরীর দুর্বল, তার ওপর এই অপমান, কিন্তু বিনোদ বলে পাঠালেন তার মাথা ধরেছে, এখন দেখা করতে পারবেন না। অম্বিকা আপিস থেকে বেরিয়ে বাড়ির পথ ধরলেন। বাড়ি ফিরে হঠাৎ দুর্বল শরীরে বিছানায় শুয়ে পড়লেন। ইন্দ্রাণী তাড়াতাড়ি ছুটে এসে তাকে সমস্ত হৃদয় দিয়ে যেন আবৃত করে ধরল। আস্তে 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 শো। কি গো, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? না না, সেরকম কিছু না। তখন কতবার বললাম যেও না যেও না, আমার কথা তো শুনলে না। না গো, ওই আপিসে গিয়ে যা দেখলাম ভালো লাগলো না গো। অম্বিকা কাঁপা কাঁপা গলায় সমস্ত কথা ইন্দ্রাণীকে জানালেন। স্থির সৌদামিনী আজ আর স্থির রইল না। অপমানে তার চোয়াল শক্ত হয়ে উঠল। বিস্ফারিত মেঘ কৃষ্ণ চোখ থেকে উন্মুক্ত বজ্রশিখা যেন উন্মুক্ত উগ্র জ্বালা নিক্ষেপ করতে লাগল। এমন স্বামীর এমন অপমান, এত বিশ্বাসের এই পুরস্কার! ইন্দ্রাণীর এই নিঃশব্দ ক্রোধ দেখে অম্বিকার রাগ থেমে গেল। তিনি যেন দেবতার শাসন থেকে পাপীকে রক্ষা করার জন্য ইন্দ্রাণীর হাত ধরে বললেন, বিনোদ ছেলে মানুষ, দুর্বল স্বভাবের, 5 জনের কথা শুনে ওর মন বিগড়ে গেছে। তুমি একটু শান্ত হও, অত ছটফট করো না। তোমার মতো মানুষকে এইভাবে? ওরা কি মনে করে ভালো মানুষের কোনো আওয়াজ নেই, তারা চুপচাপ সবটা সহ্য করে নেবে? তোমাকে অপমান করে ওদের এত বড় সাহস! ইন্দ্রাণী 2 হাতে স্বামীর গলা জড়িয়ে ধরে তাকে বুকের কাছে টেনে নিল। হঠাৎ তার 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। পৃথিবীর সমস্ত অন্যায় থেকে, সমস্ত অপমান থেকে 2 হাতে জড়িয়ে সে যেন তার হৃদয় দেবতাকে হৃদয়ে জড়িয়ে রাখতে চায়। ঠিক হলো, অম্বিকাচরণ এখনই কাজ ছেড়ে দেবেন। আজ আর কেউ তাতে কিছুমাত্র প্রতিবাদ করল না। কিন্তু এই তুচ্ছ প্রতিশোধে ইন্দ্রাণীর মন কিছুতেই শান্ত হল না। যখন প্রভু নিজেই অম্বিকাকে ছাড়াতে চাইছে, তখন কাজ ছেড়ে দিয়ে আর কি প্রতিশোধ নেওয়া হলো? কাজে ইস্তফা দেবার সংকল্প করেই অম্বিকার রাগ থেমে গেল।
কিন্তু সব কাজকর্ম, সব আরাম বিশ্রামের মধ্যে ইন্দ্রাণীর রাগ তার হৃৎপিণ্ডের মধ্যে জ্বলতে লাগল। এমন সময় চাকর এসে খবর দিল বাবুদের বাড়িতে খাজাঞ্চি এসেছে। অম্বিকা মনে করলেন বিনোদ সাধারণ চক্ষুলজ্জাবশত খাজাঞ্চির মুখ দিয়ে তাকে কাজ থেকে ইস্তফা দিতে পাঠিয়েছেন। তাই নিজের একখানা ইস্তফা পত্র লিখে খাজাঞ্চির হাতে দিলেন। এই নাও, এটা তোমার বাবুকে দিও। খাজাঞ্চি কোনো প্রশ্ন না করে বলল, ম্যানেজার বাবু, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আপনি তহবিলের চাবি নিজের কাছে রাখার পর বাবু টাকা নেওয়া তো বন্ধ হলো, কিন্তু বাবু টাকা ধার করা শুরু করলেন। লুকিয়ে লুকিয়ে অনেক টাকা ধার নিয়েছেন, একটার পর একটা ব্যবসা ফেলেছেন, কিন্তু বাবুকে সবাই ঠকিয়েছে। এসব কি বলছো তুমি? ব্যবসায় যত ক্ষতি হয়েছে বাবুর ততই জেদ চেপে গেছে, আরও দেনা করেছেন। আপনি যখন অসুস্থ ছিলেন তখন তহবিল থেকে সব টাকা তুলে নিয়েছেন। আপনি তো জানেন বাঁকাগাড়ি পরগনা অনেক দিন থেকেই পাশের জমিদারের কাছে জমা আছে। সেই জমিদার এতদিন পর্যন্ত কোনো তাগাদা না নিয়ে অনেক টাকার সুদ জমতে দিয়েছিল। এখন সময় বুঝে কোপ মারছে। বুঝতেই পারছেন ম্যানেজার বাবু, এখন খুব বিপদ। সব শুনে অম্বিকাচরণ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন। শেষে বললেন, আজ কিছুই ভেবে উঠতে পারছি না। কাল পরামর্শ করে যা হোক কিছু একটা করা যাবে। তুমি এখন এসো। খাজাঞ্চি যখন বেরোবার জন্য উঠলেন তখন অম্বিকাচরণ তাঁর ইস্তফাপত্র ফেরত নিয়ে নিলেন। ভেতরে এসে তিনি ইন্দ্রাণীকে বিস্তারিত জানালেন। ইন্দ্রাণী অনেকক্ষণ পাথরের মতো স্থির হয়েছিল। তারপর বলল, না না, এখন ছাড়তে পারো না। কোথায় টাকা আছে, কোথায় টাকা না আছে সব দেখে শুনেও যথেষ্ট পরিমাণে টাকা আর জোটে না। বিনোদ হতাশ হয়ে অম্বিকাকে বললেন, টাকা তো কিছুতেই কুলোচ্ছে না অম্বিকা, কি করব কিছুই বুঝতে পারছি না। যদি কিছু মনে না করেন, আপনার স্ত্রীর গয়না যদি পাওয়া যায়। ঠিকই বলেছ, আমি নয়নকে একবার বলে দেখি। নয়নতারা সব শুনে বললেন, কিছুতেই না, এই আমার স্ত্রী ধন, আমি কাউকে দেব না। নয়ন, আমি বড় বিপদে পড়েছি। টাকা শোধ না করতে পারলে পথে বসতে হবে। আমি ওসব জানি নে, বুঝি নে, এ আমার সম্পত্তি। দয়া করে আমার কথাটা একটু শোনো লক্ষ্মীটি। তুমি আমাকে একটু সাহায্য করো। আমি কথা দিচ্ছি, নতুন করে সব গহনা তোমাকে আবার গড়িয়ে দেবো আমি। নতুন গয়না আমার চাই না। আমাকে দয়া করো, একটু দয়া করো নয়ন। দেখো, সব কিছু চলে যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে। আমার শেষ সম্বল এই গয়নাগুলো। এগুলো হাত দিলে আমার মরা মুখ দেখবে তুমি। প্রাণপণে নিজের গয়নাগুলো চেপে ধরে নয়নতারা চলে গেলেন। যখন কোথাও থেকে কোনো টাকা পাওয়া গেল না, তখন ইন্দ্রাণীর প্রতিহিংসার ভ্রুকুটির ওপরে একটা তীব্র আনন্দের জ্যোতি খেলা করল। সে তার স্বামীর হাত চেপে ধরে বলল, তোমার যা কর্তব্য তুমি তা করেছ, এবার একটু শান্ত হও। যা হবার তাই হবে, তোমার আর কিছু করার নেই। স্বামীর অপমানের আগুন যে ইন্দ্রাণীর মন থেকে এখনো নেভেনি তা দেখে অম্বিকা মনে মনে হাসলেন। কিন্তু বিপদের দিনে অসহায় বালকের মতো বিনোদ তার ওপর এমনভাবে নির্ভরশীল হয়ে পড়েছে যে তার প্রতি অম্বিকার দয়ার উদ্রেকই হচ্ছে। কিন্তু বিনোদকে এই বিপদের দিনে কিছুতেই ত্যাগ করতে পারবেন না। ইন্দ্রাণীকে বললেন, দেখো, আমার যেটুকু জমি জায়গা আছে সেটুকু যদি। আমার মাথার দিব্যি রইল, ওতে তুমি হাত দিতে পারবে না। তুমি আমার কথাটা একবার শোনো। দেখো, এই জমিদারি আমি নিজের হাতে রক্ষা করেছি। এখন এসব চলে গেলে আমারও তো কষ্ট হবে। তুমি কিচ্ছু বন্ধক রাখতে পারবে না, এই আমি বলে দিলাম। অম্বিকা গম্ভীর হয়ে নিস্তব্ধে বসে রইলেন। তখন ইন্দ্রাণী লোহার সিন্ধুক খুলে তার সমস্ত গয়না এনে তার স্বামীর পায়ের কাছে রাখল। গৌরীকান্তের একমাত্র স্নেহের ধন ইন্দ্রাণী
দাদুর কাছ থেকে বছর বছর অনেক বহু মূল্যের অলংকার উপহার পেয়েছে। সেই সমস্ত স্বর্ণ মাণিক্য স্বামীর কাছে এনে ইন্দ্রাণী বলল, নাও, এগুলো নিয়ে যাও। আমার দাদুর দেওয়া দান উদ্ধার করে আবার প্রভুর বংশকে উদ্ধার করব। বাঁকা গাড়ি পরগনা দেনার হাত থেকে মুক্তি পেল, আর প্রতিজ্ঞা ভঙ্গ করে ইন্দ্রাণী আবার নয়নতারার অন্তঃপুরে নিমন্ত্রণে গেল। আর তার মনে কোনো অপমান বোধ রইল না। তার প্রতিহিংসা শেষ হয়ে গেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে প্রতিহিংসা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে টক থিয়েটারের একটি নতুন এপিসোডে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।